সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে আবারও উত্তাল ভারতের মণিপুর। সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, 2 জেলায় সহিংসতায় নিহত 5। ড্রোনের পর ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহের অভিযোগ যুক্তরাষ্ট্রে। আসতে পারে দেশটির উপর মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন কামালা হ্যারিস, আলোচিত বিশ্লেষকের ভবিষ্যদ্বাণী। পেছালো ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও উত্তাল মণিপুর। রাজ্যের জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় শুক্রবার রাত থেকে নতুনভাবে সহিংসতা ছড়ায়। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়। এর পাশাপাশি হয় গোলাগুলি, যাতে 5 জনের প্রাণ গেছে। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান চলছে। শুক্রবার রাতে ইম্ফলে অবস্থিত মণিপুর রাইফেলসের সদর দফতরে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। চেষ্টা করা হয় অস্ত্রাগার লুটের। এ সময় ব্যাপক গোলাগুলিও হয়। এর আগে রকেট হামলা চালানো হয় বিষ্ণুপুর জেলায় অবস্থিত রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি সহ বিভিন্ন স্থানে। এ সময় রকেট হামলা চালায় বিদ্রোহীরা। কয়েকদিন ধরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়ে আসছিল সশস্ত্র গোষ্ঠীগুলো। এবারই প্রথম রকেট হামলা হলো। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চুনাচাঁদপুরের পাহাড়ি এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলে প্রাণ যায় একজনের। এরপরই সহিংসতা ছড়ায় রাজ্যের অপর জেলা জিরিবামে। বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত হয় সশস্ত্র গোষ্ঠীর অন্তত 4 সদস্য। প্রশাসন বলছে সহিংসতার জন্য দায়ী কুকি এবং মেইতে সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলো। সহিংসতার ঘটনায় রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বিদ্রোহীদের আটক এবং অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকিজো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় 200 শতাধিক মানুষের প্রাণহানি এবং প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউক্রেনের আরও 6টি এলাকা দখল করল রাশিয়া। চলতি সপ্তাহ জুড়েই দোনেৎস্কে অভিযান চালানো হয়। শুক্রবার ইউক্রেনের অন্তত 17টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। ব্যবহৃত হয় ড্রোন ও কিনজাল মিসাইল। টার্গেট ছিল গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো। কুরস্কে ও কিয়েভ সেনাদের প্রতিহত করার দাবি পুতিন প্রশাসনের। দূরপাল্লার অস্ত্র দিয়ে ধ্বংস করা হয় ইউক্রেনীয় সেনাদের যুদ্ধযান। দাবি, এই হামলায় কমপক্ষে 300 ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। একই দিন শতাধিক ফ্রন্টলাইনে রুশ সেনাদের প্রতিহতের কথা জানায় কিয়েভ। ড্রোনের পর এবার রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দিয়েছে ইরান, যা দিয়ে ইউক্রেনে জোরদার হামলাও চালাচ্ছে রুশ সেনারা। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। বলা হয়েছে, পশ্চিমা হুঁশিয়ারি উপেক্ষা করে মস্কোকে ক্ষেপণাস্ত্র সহায়তা দিয়েছে তেহরান। এর প্রতিক্রিয়ায় দেশটির উপরে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। নিজ ভূখণ্ড কুরস্কে ইউক্রেনীয় অভিযান শুরুর পর আরও তেতে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা জবাবে একের পর এক শহর কেঁপে উঠছে মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলায়। এবার উঠল এসব হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের তথ্য, রাশিয়াকে দেয়া ইরানের সবশেষ অস্ত্রের চালানে ছিল স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা এরই মধ্যে ব্যবহার করছে মস্কো। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই দেয়া হয়েছে এসব মিসাইল। ধারণা, বিনিময়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় তেহরান। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মিসাইল সরবরাহের প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা পশ্চিমাদের। পেজেশকিয়ান প্রশাসনকে চাপে ফেলতে ইউরোপের আকাশে ইরানি পতাকাবাহী বিমান নিষিদ্ধ করা ছাড়াও থাকতে পারে বেশ কিছু বিধিনিষেধ। ইউক্রেনে পুরোদমে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে বেড়েছে তেহরান ও মস্কোর নিরাপত্তা নির্ভরশীলতা। এ বিষয়ে আমরা আগেই সতর্কবার্তা দিয়েছি। গেল G7 আর ন্যাটো সম্মেলনেই আমরা ঐক্যমত্যে পৌঁছেছিলাম যে রাশিয়াকে কোনো ব্যালিস্টিক মিসাইল দিলে ইরানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
গেল আগস্টে বার্তা সংস্থা রয়টার্স জানায় রুশ সেনাদের স্বল্প পাল্লার ইরানি মিসাইল ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর আগে পরম মিত্রকে শহীদ ড্রোন সরবরাহের অভিযোগও ছিল তেহরানের বিরুদ্ধে, কিন্তু বরাবরই সব দায় অস্বীকার করে আসছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অবরুদ্ধ গাজা উপত্যকায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 33 ফিলিস্তিনি প্রাণ গেছে। শনিবার সকালেই 18 জনের প্রাণ যায়। এদিন গাজার স্কুলে আবারও ভয়াবহ তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। জেবালিয়ার একটি স্কুলে চালানো বিমান হামলায় একই পরিবারের 4 সদস্য সহ 8 জনের প্রাণ যায়। হামলা করা হয় নুসেরাত শরণার্থী শিবিরেও, যাতে 5 ফিলিস্তিনি প্রাণ ছড়ে। বিরোধী শরণার্থী শিবিরে রাতভর নেতানিয়াহু বাহিনীর বোমাবর্ষণে 4 জন নিহত হয়। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গেল 4 দিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন উপত্যকার কমপক্ষে 110 বাসিন্দা। 9 দিনব্যাপী ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর দখলকৃত পশ্চিম তীরের জেনিন ছেড়েছে ইসরায়েলি স্থলবাহিনী। অবশ্য তেল আবিবের বক্তব্যে এটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। দাবি, হামাস ও স্বাধীনতাকামী সংগঠনগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে তারা। পশ্চিম তীরে ইসরায়েলের চলমান আগ্রাসনে 36 জনের প্রাণ গেছে, যার মধ্যে শুধুমাত্র জেনিনেই 21 জনের মৃত্যু হয়েছে। নেতানিয়াহু প্রশাসনের সাফাই, নিহতরা সন্ত্রাসী সংগঠনের সদস্য। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে মৃতদের বেশিরভাগই শিশুসহ বেসামরিক নাগরিক। টানা হামলায় বিধ্বস্ত 60,000 বাসিন্দার এই শহরটি অনেকেই আটক হয়েছেন এবং পাল্টা প্রতিরোধে এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়। দখলকৃত পশ্চিম তীরে গোলাগুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে ঘটনার সুষ্ঠু পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে বেসামরিকদের সুরক্ষার বিষয়ে জোর দিচ্ছে মানবাধিকার সংস্থাগুলো এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করবে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন এ বিষয়ে তেল আবিবের সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। ইসরায়েলি সেনাদের গুলিতে মার্কিন তুর্কি দ্বৈত নাগরিক হত্যাকে বর্বরোচিত আখ্যা দিয়েছে আঙ্কারা। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আসল ঘটনা উদ্ঘাটন। আমরা সেটাই করছি। তেল আবিবের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। কি পদক্ষেপ নেওয়া হবে তাও পর্যবেক্ষণ করছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 8 দিনের মিশনে যে 8 মাসের জন্য আটকা পড়েছেন নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। যান্ত্রিক ত্রুটির কারণে 2 ক্রুকে রেখে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো তাদের বাহন স্টারলাইনারকে। কি ঘটতে যাচ্ছে 2 মহাকাশচারীর ভাগ্যে তা নিয়ে দুশ্চিন্তা আছে। নাসার দাবি, ফেব্রুয়ারির মধ্যেই তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি থাকায় বিপদ ছাড়াই বাকি 5 মাস কাটাতে পারবেন এই 2 নভোচারী। চলতি বছর 5 জুন বোয়িংয়ের স্টারলাইন ক্যাপসুলে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 8 দিনের মিশনে গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS। তবে বাহন স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির জেরে মহাবিপত্তিতে 2 মহাকাশচারী। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্পেসক্রাফটে 3 মাস আগে যখন ফ্লোরিডার কেপ ক্যানাভারেল থেকে উৎক্ষেপণ করা হয়, এর কিছুক্ষণ পরে গোলযোগ দেখা দেয় থ্রাস্টার নামক এক বিশেষ যন্ত্রে। লিক করছিল হিলিয়াম গ্যাসও। এমন পরিস্থিতিতে ঠিকঠাক স্পেস স্টেশনে পৌঁছালেও ক্রুদের পৃথিবীতে ফেরা ঝুঁকিপূর্ণ বলে মনে করে নাসা। সবকিছু বিবেচনায় সুনিতা বুচকে স্পেস স্টেশনে রেখেই পৃথিবীতে ফেরানো হয় স্টারলাইনার ক্যাপসুল। আগামী ফেব্রুয়ারিতে ইলন মাস্কের স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল পাঠানো হতে পারে 2 নভোচারীকে আনতে। 2025-এর ফেব্রুয়ারিতে ফিরতি ফ্লাইটের পরিকল্পনা করছিলাম। এখন আমাদের ফোকাস কক্ষপথের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত নেয়া। ক্রুদের কিভাবে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব, সবগুলো পরিকল্পনা ভালো করে যাচাই করা প্রয়োজন। 8 দিনের মিশনে গিয়ে এরই মধ্যে পেরিয়েছে 3 মাস। অপেক্ষা আরও 5 মাসের। ততদিনের জন্য আরও কিছু গবেষণা কাজের দায়িত্ব চেপেছে সুনিতা বুচের ওপর। ক্রুরা ইতিবাচক মনোভাব নিয়ে আছেন বলে দাবি নাসার কর্মকর্তাদের। এর আগেও লম্বা সময় মহাশূন্যে কাটানোর অভিজ্ঞতা আছে দুজনেরই। কয়েক বছর আগে তাদের দীর্ঘমেয়াদী স্পেস স্টেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্পেস ওয়ার্ক, রোবোটিক্স সহ বিভিন্ন জটিল বিষয়ে তাদের ভালো ধারণা রয়েছে। এর আগে বোর্ড স্টেশনে অভিযানের অভিজ্ঞতা রয়েছে দুজনেরই, তাই আমরা প্রস্তুতি নিয়েই তাদের দুজনকে নতুন দায়িত্ব দিয়েছি।
2011 সালে নাসার স্পেস শাটল বহর কার্যকারিতা হারানোর পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু ও প্রয়োজনীয় পণ্য পাঠাতে একমাত্র ভরসা হয়ে পড়ে রাশিয়ার সোয়ুজ। এমন পরিস্থিতিতে 2014 সালে বোয়িং ও স্পেসএক্সের সাথে চুক্তি হয় নাসার। এ পর্যন্ত মহাকাশে 9টি ক্রু সহ ফ্লাইট পাঠিয়েছে স্পেসএক্স। এর মধ্যে ছিল বাণিজ্যিক মিশনও। তবে যাত্রার শুরু থেকেই দফায় দফায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বোয়িংয়ের স্টারলাইনার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কমলা হ্যারিসই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, এমন পূর্বাভাস দিয়েছেন প্রখ্যাত ইতিহাসবেত্তা এবং নির্বাচনী বিশ্লেষক অ্যালান লিচম্যান। বিভিন্ন মাপকাঠি যাচাই করেছেন এই ভবিষ্যৎবাণী। বিগত 10 প্রেসিডেন্ট নির্বাচনের 9টিতেই যা সত্যি হয়েছে। 77 বছর বয়সে এই বিশ্লেষকের দাবি, জরিপে ডেমোক্রেটরা পিছিয়ে থাকলেও জয় সুনিশ্চিত কমলার। নভেম্বরের 5 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ডেমোক্রেট দলীয় কমলা হ্যারিস। জরিপে দেখা যাচ্ছে দিন যতই ঘনিয়ে আসছে, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ততই বাড়ছে কমলার জনপ্রিয়তা। এবার মার্কিনীদের সেই আশাকে আরও পাকাপোক্ত করল প্রখ্যাত ইতিহাসবেত্তা অ্যালান লিচম্যান। এই নির্বাচনী বিশ্লেষকের ভবিষ্যৎবাণী, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। নির্দিষ্ট চাবিকাঠি পরিমাপ করে হোয়াইট হাউস নিয়ে যা ভবিষ্যৎবাণী করেছি তা 40 বছর ধরে সঠিক হয়ে এসেছে। আমার মনে হচ্ছে এবার আমরা নজিরবিহীন ঘটনার সাক্ষী হব। কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তার দাবি, বাইডেন মনোনয়ন প্রত্যাহার করে নেয় সুবিধা হয়েছে ডেমোক্রেটদের জন্য। আমরা জানি কমলাকে সমর্থন জানিয়ে বাইডেন তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। ক্ষমতার এই চাবিকাঠির বদলে ডেমোক্রেটরা কমলার জন্য একতাবদ্ধ হয়েছেন, যা দলটিকে আভ্যন্তরীণ প্রতিযোগিতা থেকে বাঁচিয়ে দিয়েছে। কিছু কিছু জরিপে ডেমোক্রেটরা পিছিয়ে থাকলেও বিজয় ছিনিয়ে আনবেন কমলা, এমনটাই প্রত্যাশা অ্যালান লিচম্যানের। পররাষ্ট্রনীতি, সামরিক নীতিও গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বাইডেন পররাষ্ট্রনীতিতে সাফল্য অর্জন করেছিল, এটা অনেকেই স্বীকার করবেন। কিন্তু মধ্যপ্রাচ্যে বিপরীত হয়েছে, সেখানে যুদ্ধবন্ধের কোনো নামই নেই। অঞ্চলটিতে মার্কিনীদের অনেক বিনিয়োগ আছে। এটা বাইডেনের পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। 1984 সাল থেকে মার্কিন নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করে আসছেন অ্যালান লিচম্যান। সবশেষ 2টি নির্বাচন সহ বিগত 10টি প্রেসিডেন্ট নির্বাচনের 9টিতেই সঠিক পূর্বাভাস দিয়েছেন তিনি। নিজস্ব নির্বাচনী মডেল ব্যবহার এবং 13টি চাবিকাঠি পরিমাপ করে এ ফলাফল বিশ্লেষণ করেন মার্কিন নস্ট্রাডামাস খ্যাত অ্যালান লিচম্যান। অনিক রহমান, যমুনা নিউজ। পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা নির্বাচন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই সিদ্ধান্ত দেন নিউ ইয়র্কের একটি আদালতের বিচারক জুয়ান মার্শান। সাজা ঘোষণার দিন 26 নভেম্বর পর্যন্ত তিনি পিছিয়েছেন। বিচারকের যুক্তি, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে প্রভাব খাটাতে না পারে সেজন্যই এই পদক্ষেপ। এর আগে 18 সেপ্টেম্বর সাজার দিন ধার্য করা হয়েছিল, যা নির্বাচন পর্যন্ত পিছিয়ে দিতে আদালতে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে হামলাকারী কিশোরকে বাবাসহ আদালতে হাজির করা হয়েছে। দুজনের বিরুদ্ধে 4টি করে মামলা হয়েছে। বুধবার নিজ স্কুলেই বন্দুক দিয়ে হামলা চালায় 14 বছরের কিশোর কোল্ট গ্রে। তার ছোড়া গুলিতেই 2 শিক্ষক ও 2 শিক্ষার্থী নিহত হন। সেদিনই তাকে আটক করা হয়। তার বাবা কলিন গ্রের নামে লাইসেন্সকৃত AR-15 স্টাইল রাইফেল ব্যবহার করেছিল কোল্ট। আর ছেলেকে অস্ত্র দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 54 বছরের বাবাকে। শুক্রবার আদালতে বাবা ছেলের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারক। মামলার কার্যক্রম চলাকালে দুজনকেই রাখা হবে পুলিশি হেফাজতে। আর হত্যার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন সাজা হতে পারে কোল্টের। Corey Mingledorf, I'm assigned to preside over this morning's interest in what has occurred in our community. কেনিয়ার একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও 70 জন নিখোঁজ। এরই মধ্যে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শঙ্কা, উদ্ধার অভিযান শেষ হলেই মৃতের সংখ্যা আরও বাড়বে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য, নিয়ারি অঞ্চলের হিলসাইড এন্দারাসা একাডেমিতে মোট শিক্ষার্থীর সংখ্যা 824। এর মধ্যে 316 জন স্কুলের ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে। যেখানে আগুন লেগেছে সেখানে 156 শিক্ষার্থীর থাকার ব্যবস্থা ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে স্কুলের ছাত্রাবাসটিতে আগুন লাগে। দগ্ধ অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। অনেক মরদেহ পুড়ে যাওয়ায় তা শনাক্ত করা যাচ্ছে না। আগুন লাগার কারণ জানা যায়নি এখনো।
ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে শুক্রবার। নিহতদের মধ্যে 4 শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, মিনি ট্রাকে করে হাথরাস থেকে আগ্রার দিকে যাচ্ছিল দলটি মুকুন্দ খেরার কাছে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আরেকটি ট্রাকের সাথেও ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় মিনি ট্রাকটি এবং হতাহতরা সবাই মিনি ট্রাকের আরোহী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় সহায়তার। আগামী 7 অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে হামলা পরিকল্পনার অভিযোগে কানাডায় এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার বর্ষপূর্তির দিনকেই বেছে নেওয়া হয়েছিল। নিউ ইয়র্ক সিটির একটি জিও সেন্টারে ম্যাস শুটিংয়ের পরিকল্পনা ছিল 20 বছর বয়সী মোহাম্মদ শাহজেবের। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানায় কানাডার পুলিশ। জানিয়েছে, গেল বুধবার কুইবেক শহর থেকে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। আগামী 13 সেপ্টেম্বর শাহজেবকে আদালতে তোলা হবে। অপরাধ প্রমাণিত হলে 20 বছরের কারাদণ্ড। মন্ত্রীর সাবেক প্রেমিকাকে সরকারি উপদেষ্টা বানানোয় ইতালিতে ব্যাপক তোলপাড় চলছে। বাধ্য হয়ে পদত্যাগী করলেন দেশটির সংস্কৃতি মন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে পদত্যাগপত্র জমা দেন 62 বছরের জেনারো সানগিউলিয়ানো। গেল মাসে তার সাবেক প্রেমিকা মারিয়া রোজারিয়াকে সরকারি এক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। অবশ্য এ নিয়োগকে অস্বীকার করেছে মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রী দাবি করছে, অবৈতনিক চুক্তিতে নিয়োগ দেওয়া হয় তার সাবেক প্রেমিকাকে, কোনো নিয়ম অমান্য করেননি তিনি। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে। রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ, বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ঘণ্টায় 234 কিলোমিটার বেগে চীনের উপকূলীয় শহর হাইনানে আঘাত এনেছে সুপার টাইফুন ইয়াগি। শুক্রবার আঘাত হানা টাইফুনের প্রভাবে ঝড়ো বাতাস সহ তুমুল বৃষ্টিপাত হচ্ছে। চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হাইনান উপকূলে আঘাত হানা টাইফুনটির ক্যাটাগরি 5। এখন পর্যন্ত যাকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী উপকূলীয় টাইফুন হিসেবে রেজিস্টার করা হয়েছে। ইয়াগির প্রকোপে বিদ্যুৎ বিভ্রাটের শিকার 8,30,000 পরিবার। উপকূলে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা, আর বন্ধ রয়েছে মূল বিমানবন্দর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। জলাবদ্ধতার কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। টাইফুনের কেন্দ্রটি আঘাত এনেছে ভিয়েতনামেও। এই ছিল যেমন আইডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।